আমাদের ফার্স্ট মূল বিষয়টা কি? আগে আমরা মনে করতাম যে ভর এবং শক্তি দুটো আলাদা আলাদা সত্তা, মানে ভর আলাদা, শক্তি আলাদা। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন উনি সর্বপ্রথম এই সূত্রের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করেন যে ভর এবং শক্তি এরা একই বিষয়ের ভিন্ন রূপ। অর্থাৎ আমরা চাইলে ভরকে শক্তিতে বা শক্তিকে ভরে রূপান্তর করা সম্ভব। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি খরচ করে আমরা যে পরিমাণ শক্তি পাই, যেমন 1 কেজি ডিজেল তেলকে যদি পোড়ানো হয় সেখানে যে যত সামান্য শক্তি উৎপন্ন হয়, এই 1 কেজি পদার্থকে যদি এই যে E = mc² এই সমীকরণে যদি তাকে মানে ধ্বংস করা হয়, তাহলে স্বাভাবিকভাবে জৈব রাসায়নিক প্রক্রিয়াতে বা দহন প্রক্রিয়াতে যে পরিমাণ শক্তি মুক্ত হয় তার চেয়ে কোটি কোটি গুণ বেশি শক্তি এখানে পাওয়া যায়। এবং আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি যে শক্তির অন্যান্য উৎস, বিশেষ করে জীবাশ্ম জ্বালানির উৎসগুলো এক সময় হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এই যে E = mc² এই সূত্রের আলোকে যে পারমাণবিক শক্তি তৈরি করার যে প্রকল্প বা যে সোর্স, সেটি সহজে শেষ হওয়ার নয়। কারণ তুমি একটা জিনিস খেয়াল করো, এম হলো ভর, সেটা কত গুণ বাড়তেছে? আলোর গতির স্কয়ার গুণ। তাহলে আলোর গতি তো হলো 3 × 10⁸ গুণ, সেটার উপর আবার স্কয়ার, তার মানে কত? 3 × 9 হচ্ছে, আর ওখানে কত হচ্ছে? পাওয়ার তোমার হচ্ছে 16, 9 × 10⁻16। এত গুণ শক্তি বাড়া মানে কি? সেটা একটা বিপুল পরিমাণে শক্তি হয়। ঠিক এই কারণেই পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে ওই বোমাতে থাকা পদার্থগুলো ধ্বংস হয়ে সেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ তোমার মনে করো শক্তি মুক্ত হয়ে আসে, এবং যে শক্তির ধ্বংসাত্মক ক্ষমতায় একটা নগর, একটা শহর, এমনকি ছোটখাটো একটা দেশ কিন্তু শেষ হয়ে যায়। এই E = mc² এই থিমটার উপর ভিত্তি করে। আচ্ছা, একটু দাঁড়াও। এখন আমাদের এরপরে যেটা দেয়া আছে তা হলো এই শক্তিকে ব্যবহার করে কিছু সমীকরণ, যেমন E = তোমার p² c² + m0। এই সমীকরণটা আসলে কি? এগুলো কিন্তু আমাদের অঙ্ক করার সময় প্রয়োজন পড়বে। এখানে দেখো এই যে এই শক্তির শিরোনামটা কি দেওয়া আছে, মোট শক্তি, স্থির ভর শক্তি, আর হলো ভর বেগের পার্থক্য। এই তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক দিয়ে সূত্র হলো তোমার এটা, এই যে ওই পাশে যে সূত্রটা দেওয়া আছে। তো বিশেষ অঙ্কের ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলোর প্রয়োজন হতে পারে। তাহলে আমাদের এই গাণিতিক অংশগুলোর প্রমাণ বা অন্যান্য কোনো কিছু আমাদের দরকার নেই, শুধু এই সূত্রের রূপটা এবং তার ব্যবহারটা আমাদের জানা দরকার। কি বুঝতে পারছো কি? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, তাহলে এখানে তোমার মনে রাখার দরকার কি, এই পাশের লাইনে হলো এই যে ব্লু কালার লেখাটা, যে মোট শক্তি, স্থির ভর শক্তি আর ভর বেগের মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক কিভাবে করা হচ্ছে এগুলো দরকার নেই আমার, শুধু এই বিষয়টা উল্লেখ করে যদি কোনো অঙ্ক পরীক্ষায় আসে তাহলে তুমি সরাসরি এই সূত্র লিখে অঙ্কটা করতে পারবো। এই যে এই সূত্র লিখে, আগের আর এখনকার পড়ার মধ্যে পার্থক্য এইটুকুই হয়েছে, আগের পড়ার ক্ষেত্রে এই প্রতিপাদনগুলো মুখস্থ করা লাগছে, এখন পড়াটা হয়েছে কি প্রতিপাদন মুখস্থ লাগে না, শুধু ওই প্রশ্ন আর শেষের লাইনের উত্তরটা করলেই আমাদের হয়ে যায়। আচ্ছা, পরে দেওয়া আছে পারমাণবিক ভরের একক। এই পারমাণবিক ভরের একক তুমি এটি 9-10 পড়ছো, আমি একটু মনে করে দেই। রসায়নের 3টি অধ্যায়ে পড়ছো, এটি মনে করে দেখো।
রসায়ন তৃতীয় অধ্যায়ে ওই যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় মনে পড়ে কি? কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দিয়ে ভাগ করে যার হ্যাঁ, পরিমাণটা ছিল 1.66 ইন্টু 10⁻⁻। কেমিস্ট্রিতেও আছে। কেমিস্ট্রির কথা বলতেছি, 9-10 কেমিস্ট্রিতে তৃতীয় অধ্যায়ে আছে। আর এটি মনে হয় ইন্টারনেট কেমিস্ট্রির মধ্যেও তোমার গাণিতিক একটা অধ্যায় আছে, দেখো, খালি গণিত আর হ্যাঁ, গণিত আছে না? হ্যাঁ, হ্যাঁ, সেগুলোর মধ্যেও এই জাতীয় অঙ্ক তুমি হয়তো পেতে পারো। আচ্ছা, এখন এই যে এখন এখানে যেটা তোমার ওখানে স্ক্রিনশট দিয়ে নেওয়া সম্ভব হলে এটা একটু নাও। এই অংশটা তুমি করবা। E=mc² ব্যবহার করে আহ এক অ্যাটমিক মাস ইউনিট সমান কত এমইভি, সেই মানটা কিভাবে আসলো, এই থিম ব্যবহার করে পরে কিন্তু অঙ্ক আছে। মানে এই থিম যদি তুমি এখান থেকে শেখো তাহলে পরের অঙ্কগুলো তুমি এমনি পারবা। এই যে নিচেই অঙ্ক আছে, দেখো, এই যে মানে এটা সহ একবারই স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, আমি নিচ্ছি। একটু বুঝাই দেই। সেটা হলো যে লেখা আছে mc² ইজ ইকুয়াল টু কি? mc², এম মানে হলো ভর। ভর কত আছে? কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ 1.6605 ইন্টু 10⁻⁻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 আর c² মানে তো আলোর বেগের উপর স্কয়ার দেওয়া আছে। তো হ্যাঁ, শক্তির একক হলো জুল, জুলই কিন্তু লেখা আছে, দেখো, এই গুণফলও জুল লেখা আছে। কিন্তু এটাকে যদি তোমার ইলেকট্রন ভোল্ট করা হয়, কি করবা? ইলেকট্রন ভোল্ট। খুব ভালো করে দেখো, এই জিনিসটা কিন্তু মনে রাখা লাগবে। জুলকে ইলেকট্রন ভোল্ট করলে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে, আর কিছু না। আবারও বলতেছি, জুলকে ইলেকট্রন ভোল্ট করতে হলে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে। মানে 1.602 হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনের গুণন চার্জ 10 তো টু দি তোমার জানা আছে পাওয়ার মাইনাস। 1.6 ইন্টু 10⁻⁻19, সেটা দেখালে ভাগ করা, আর হ্যাঁ, কিচ্ছু না। তাহলে এখন যদি আমি বলি যে ইভি থেকে জুল করব, তাহলে কি করবে বলো তো? এটা থেকে আবার ওইটা করবো। হ্যাঁ, তাহলে গুণ করতে তাহলে হবে। কোনটা লাগবে? গুণ করলে হচ্ছে না? কিন্তু স্যার যদি জুলেই চাই যে হ্যাঁ জুল পর্যন্ত করো, তাহলে তো আর হচ্ছে যে আপনার ইলেকট্রন ভোল্টে করা লাগতেছে না, 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 তোমার অ্যাম্পিয়ার জানা করা থাকা লাগতেছে উচিত। না আর। এটা শোনো, আমি বলি কি হ্যাঁ, সাবে। সেটা তো জানা লাগবে। হ্যাঁ, না না, কি সাবে আর কি করা হবে সেটা পরের অপশন, কিন্তু তোমার এটা জানা থাকা দরকার। এই যে হ্যাঁ, দেখো, এই যে কারণ এখানে চেঞ্জ করে চাইলে আবার বেকায়দা হয়ে হ্যাঁ, এই যাবে। যে দেখো, এখানে লেখা আছে এক এক ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻⁻ এত। তা আমি এটাই বলতে চাচ্ছি যে ইভি থেকে যদি জুল চাওয়া হয়, যদি চাওয়া হয়, হয়তো একটা জিনিস, তাহলে একটা কোন কোনো জুল একটা লাগবে? অঙ্কতে খালি শুধু ইভি দেওয়া আছে, ওটাতে জুল চাওয়া হয়েছে। অনেক স্টুডেন্ট এই সামান্য জিনিসই পারে না, কারণ ওই তো ওর তো ওটা জানাই নেই। ওই পারবি কই থেকে? কথা বুঝছো আমার? মানে অনেকগুলো হ্যাঁ, খুব ছোট ছোট অঙ্ক কিন্তু ঘ নম্বরে থাকে, গ নম্বরে থাকে। সত্যি কথা বলতে কি যে মানে সৃজনশীলে ফেল করা কঠিন, তুমি চাইলেও সহজে ফেল করতে পারবে না। এখন যদি কেউ কয় আমি লিখবো না কিছু, পড়বো না কিছু, তাহলে দেখি আমাকে কে পাশ করে দেয়। তো ব্যাপারটা অনেকটা সেরকম। সৃজনশীলে ভালো নম্বর তোলা কঠিন, কিন্তু ফেল করাও কঠিন। এই দুটা কথা কিন্তু সর্বদাই সিদ্ধ। শুধু একটা জিনিসই সৃজনশীলে খারাপ, সেটি হলো নৈবেত্তিক। কোন হুম, স্টুডেন্ট যদি আমাকে গ্যারান্টি দেয় যে আমি শুধুমাত্র এটা তো ফিজিক্স, আরো ফিজিক্সে বেশি সমস্যা। হ্যাঁ ফিজিক্সে আমি নৈবেত্তিকে আপনাকে অন্তত 25-এর মধ্যে 20-এর ওপর নম্বর উঠায় দেব, আর আমি শুধুমাত্র অঙ্কের সূত্রের ব্যবহারটা জানি, আমি আর অন্য কিছু পারি না, আমি তার গ্যারান্টি দেবো ইনশাল্লাহ সে 80 নম্বর অনায়াসই তুলতে পারবে। কিন্তু এই দুটা কাজ কিন্তু খুব সহজ না, যে তুমি ফিজিক্সের, এমসিকিউটা বেশি কঠিন। হ্যাঁ যে ফিজিক্সের সেই ফিজিক্সের ভিতরে বেশি সূত্রগুলো তো আয়ত্ত করে রাখুকা। সেই সূত্রগুলো ব্যবহার করে তুমি স্মুথলি অঙ্ক করতে পারো, এটা কাজটা খুব সহজ না। আর যারা নৈবেত্তিক আয়ত্ত করতে গেছে তারা জানে যে নৈবেত্তিক কত কঠিন। মাঝে মাঝে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়ে তো মনে করো যে ভরকা যায়, কয় স্যার এগুলো নৈবেত্তিক আমি পারবো তাই। আমি বলেছি চেষ্টা করতে হবে। তুমি আজকে পরীক্ষা দিয়ে 10টা পারিচ্ছ, কাল দেখবে 12টা হবে, তারপরের দিন 15টা হবে।
এভাবে ইমপ্রুভ হবে, এবং হয়েছেও তাই। হ্যাঁ, আগে ম্যাথ করে ওইটা করাই বেটার। হুম। তাহলে ম্যাথ করতে করতে তো অনেক উদ্দীপক আসে, তো মোটামুটি একটু হ্যাঁ হ্যাঁ আন্দাজে হ্যাঁ হ্যাঁ, হয়ে যায়। না তুমি চাইলে অনলাইনে আমার এখানে তো অ্যাভেলেবেল প্রশ্ন আছে, বিশেষ করে আমি বোর্ড প্রশ্ন দিয়ে দিলে প্রশ্ন করা আছে, এগুলো তুমি অ্যাভেলেবেল পরীক্ষা দিতে পারো, অথবা তুমি চাইলে আমি প্রশ্ন পাঠিয়েও দিতে পারি, তুমি বসে বসে নিজেও বাসায় পরীক্ষা দিতে পারবা। ওই যে বিশেষ করে তোমার হলো ইয়ের প্রশ্নগুলো আছে, ওই যে আম, মানে মূল বইয়ের প্রশ্ন, মূল বই থেকে একবারে মূল বইয়ের পেজ টু পেজ ধরে আমার প্রশ্ন করা আছে, সেটা হলো মানে প্রাইমারিতে এমসিকিউ গুলা এমসিকিউ গুলা। হ্যাঁ, তো পেজ টু পেজ করলেই তো বেশি ভালো হয় স্যার, যদি হ্যাঁ, আর বেশি পড়া লাগবে আরেকটা বা কথা বলি, ডিটেলস এ হয়ে যায়। আমি বলি তুমি কি কোনো গাইড পড়ো না তো নাকি? গাইড আছে কিন্তু পড়ি না, পাঞ্জাবি আছে একটা। একটা কি ফার্স্ট পেপারে না হ্যাঁ, সেকেন্ড পেপারে না দুই পেপারেরই? দুইটাই আছে। ওটা পরীক্ষা দিয়ে এসে তারপরে পড়ে নি, কারণ পরীক্ষার আগে পড়ানো ব্যস্ত না এখন। আর লেকচার আছে ও পাঞ্জাবি, তো ইয়ার বায়োলজি স্যার লেকচার না, physics। যে প্রকাশনী হোক, লেকচারেরটা থাকলে বেটার। লেকচারের তাহলে ওই তোমার অধ্যায় ভিত্তিক নৈর্ব্যক্তিক গুলো আছে, ওইগুলো অধ্যায় ভিত্তিক নৈর্ব্যক্তিক পড়লেই ওখানে দেখো ওই ব্যাখ্যা সহ করে দেওয়া আছে কিন্তু নৈর্ব্যক্তিক গুলো। হ্যাঁ, ব্যাখ্যা সহ করা আছে কিন্তু অধ্যায় ভিত্তিক তো দেওয়া নাই স্যার, আমি তো দেখলাম একদম বোর্ড দেওয়া, তারপরে হচ্ছে ক্যাডেট গুলো দেওয়া, তারপর মানে নর্মাল কলেজ না তো, না এরকম না, করে থামো দেওয়া। থামো, তুমি কি গাইড কিনেছো না তোমার হলো ইয়ে কিনছো, ওই যে কি করে কয় টেস্ট পেপারের কথা বলতেছে না? টেস্ট পেপার কিনছো না না গাইড না, কিনছো? গাইড। না, গাইডে তো তোমার মানে থাকার কথা। না তুমি ইয়ে কিনছো নাকি, ওই যে ওই যে পরীক্ষার সামনে বের হয় না, কি ওটা, সাপ্লিমেন্ট? না, এটা মেড ইজি, এটা টেস্ট পেপার। মেড ইজি না, মেড ইজি তো হলো টেস্ট পেপারের অ্যান্সার শিট, তুমি তাহলে মেড ইজি কিনছো। হ্যাঁ, হ্যাঁ, মেড ইজি তো ওটা নাই, তাহলে আমি তোমাকে ইয়ে করবো না, আমার কাছে নৈর্ব্যক্তিক শিট করা আছে একেবারে মূল বইয়ের ওপরে। আমি তোমার ওই মোবাইলে, আমি ওটা অনলাইন মানে তোমার মোবাইলে যে ফরম্যাটটা সাপোর্ট করবে আমি ওটাতে চেঞ্জ করে দেবো হনি তোমার কিছু কিছু দিলে আগে তুমি দেখো আগে পড়ে, যদি দেখো যে তাহলে আমি তখন আচ্ছা, বাকিগুলো দিতে পারবো। পেজ ওয়াইজ দিলে সেটাই ভালো হবে, তাহলে একটু ডিটেলসে পড়া একবারেই হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে। পেজ ওয়াইজ একবারে, তুমি বললামই তো তোমার বইয়ের টপিকস গুলো পর্যন্ত লেখা আছে ওখানে, এবং ধরে 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 সব লেখা আছে। একটু আহ অন্য একটা ফাইলে আছে, তো ওই ফাইলটা তোমার ফরম্যাট চেঞ্জ করে দিতে হবে। আমি তোমাকে এমনি খালি একটা নমুনা দেখাই, মানে এই অবস্থা তুমি নিতে পারবে না, ওটা ফরম্যাট চেঞ্জ করে তোমার যেটা মোবাইলে যে ফরম্যাটটা সাপোর্ট করবে সেই ফরম্যাটটা। এখন আমি ওটা ওপেন করলে ফটোশপ দিয়ে করা লাগবে। এত দুই মূল, আচ্ছা এমনি একটা বার করি, এমসিকিউ পাইছি। ধরো এটা গতির নোট, দেখো এখানে যে নোটটা করা আছে এটাতে, যেমন লেখা আছে ত্বরণ কি রাশি, এটা ভেক্টর রাশি, এখন ভেক্টর রাশি কি তার ব্যাখ্যা দেওয়া আছে। আবার লেখা আছে একটা একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করে দেওয়ার তার নিচে ব্যাখ্যা সহ করে দেওয়া আছে। এই সিস্টেমে দেখো এখানে মানে একটা যেটা গাড়ি, ব্যাখ্যা দরকার ওইটুকু করে দেওয়া আছে, যেটা ফিক্সড মান বা ইয়ে এক কথায় সেগুলো তো লাগে না এভাবে। না না, সবই আছে, মানে তুমি তুমি মানে এটা তো 4 নম্বর পৃষ্ঠা, মানে বুঝছো না, শুরুর থেকে এভাবে পরপর দেওয়া আছে টপিক ধরে ধরে।
এরা যেমন দেখো এটা এটা কিন্তু মূল বইয়ের কিন্তু টপিকস, অবস্থান, সময়, এগুলো এটা আছে লেখচিত্রের উপর, এইরকম হ্যাঁ করে করে, মানে এটা একটা মূল বই কেন্দ্রিক। এটা হলো মূল বই কেন্দ্রিক, হলো আমার নৈবেত্তিক হলো কি, এটা নোট, এটা কিন্তু নোট। আবার এই নোটের ওপরই আবার পরবর্তীতে তোমার হলো প্রশ্ন করা আছে। মানে একজন স্টুডেন্ট ধরো নোট পড়লো, তাহলে সে হয়তো নিজেকে যাচাই করতে চাচ্ছে, স্যার আমি না নিজেকে যাচাই করবো, দেখি তো আমি পারি কিনা। তখন আবার তাকে আমি আবার এই এই যে এখান থেকে কোশ্চেন থেকে পরীক্ষা নিই। এটাও সব অনলাইন ফরম্যাটই আছে। ধরো ওই গতি অধ্যায়েরই আমি হয়তো প্রাইমারি, কেউ হয়তো বলিচ্ছে স্যার আমি গতি অধ্যায় পড়ছি, আমাকে পরীক্ষা নেন। দেখো এগুলো এই এক এক থেকে শুরু হলো, এদের লেখা আছে দেখো মডেল 1 অধ্যায় 3, তারপরে মডেল 2 দেখো 18 থেকে কত 39 পর্যন্ত, দেখতে পাচ্ছ? হ্যাঁ একটু স্লো আসতেছে, হ্যাঁ হ্যাঁ 39, আবার দেখো দেখতেছি। এটা 40 থেকে কত 60 পর্যন্ত, 60-এর পরে 61 থেকে 73 পর্যন্ত। বুঝতে পারছো? মানে আমি অনেকগুলোই তো। এমন ভাবে মনে করো আমার এই পুরো ইন্টারমিডিয়েট বা 9-10 কে আমার সাজানো আছে, যে একজন স্টুডেন্ট পড়ার সময় সে কত রকম ফ্যাসিলিটি চায়, ইনশাল্লাহ আমি 100 ভাগ না হলেও তার কাছাকাছি ইনশাল্লাহ দিতে পারবো। সে কোচিং এর, সে প্রাইভেটের যত রকম সুবিধা চায় দেওয়া সম্ভব। মানে ও কোনো কিছু খোঁজার জন্য যাওয়া লাগবে না, খালি খালি যদি ওর মনোযোগ দিয়ে খালি একটু পড়ে। আচ্ছা দেখো মৌলিক বলগুলো তোমার এটা জানা আছে, আমি শুধু একটু ধারণা দিচ্ছি। মহাকর্ষ বল এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, সেই বল এটি। তারপরে হলো তোমার তাড়িত চুম্বক বল,